নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা সাহা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই ফিউশন ক্যাসেনের কর্ণধার মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে খাদ্য ও পানীয় সরবরাহ করে সহযোগিতা করেছেন। আচ্ছা, কাল সর্পদোষ সম্বন্ধে আপনারা কি বোঝেন বা আমরা কি বুঝি? আচ্ছা বলুন তো, অনন্ত, কুলিক, বাসকী, পদ্ম, মহাপদ্ম, আরও যে বিভিন্ন রকমের কালসর্প দোষ আছে, সেটা কিভাবে কত রকমভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে বা সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি যদি কোনো নেগেটিভ ব্যাপার থাকে, আর যদি কোনো পজিটিভ ব্যাপার থাকে তাহলে সেটাকে কি করে কাজে লাগাতে পারি? আপনারা কি সেটা সঠিকভাবে বোঝেন বা বুঝতে পারেন? চলুন, আজকে এই সব কিছু নিয়েই বিশেষ আলোচনা হবে। টপিক কালসর্পদোষ। তো আমাদের মধ্যে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার, গুরু এবং পথপ্রদর্শক স্যারকে সর্বপ্রথম জানাই আমাদের সকলের তরফ থেকে শতকোটি প্রণাম। নমস্কার। হ্যাঁ স্যার, তাহলে কালসর্পদোষ নিয়ে যে আমরা আজকে আলোচনায় আসছি, কালসর্পদোষটা কি সেটা আপনি একটুখানি বুঝিয়ে বলুন। কালসর্পদোষ প্রথমত জানা, এই রকম নামকরণের রহস্যটাই বা কি আছে সেটাও আপনি প্রথমত জানা প্রয়োজন। কাল মানে সময়, সর্প মানে সাপ। সাপ যখন কোনো কিছুকে গ্রাস করে, এলাম আর খেয়ে নিলাম বাঘের মতন, সিংহের মতন নয়। কি করে? প্রথমে পেঁচায়, প্রথমে সেই পশুটিকে, সেই খাদ্যটিকে পেঁচায়, তার মানে কি বন্দি বানায়। আমাদের জীবনের যা যা ফিলিংস, আমাদের জীবনের যা যা অনুভূতি, আমাদের জীবনের যেমন মঙ্গল আমাদের ঊর্জার জায়গা, বুধ আমাদের বুদ্ধির জায়গা, আমাদের জীবনের এই যে ফিলিংস গুলো রাজা এবং সন্ন্যাসীকে কখনো অতিক্রম করতে পারে না। রাজা এবং সন্ন্যাসীকে অতিক্রম করে আমাদের এই ফিলিংস গুলো তাদের ফিলিংসের মনোভাবকে ইমপ্লিমেন্ট করতে পারে না। কলিযুগের রাজা বলা হয় রাহুকে। তাহলে এই রাজার পাওয়ার এবং সন্ন্যাসী অর্থাৎ স্পিরিচুয়ালিটি কেতুকে বলা হয়। তাহলে কলিযুগের রাজা এবং স্পিরিচুয়ালিটি অর্থাৎ পাওয়ার এবং স্পিরিচুয়ালিটির একদিকে যখন আমাদের ফিলিংস গুলো থেকে যায়, যখন সেইগুলো তাদের ফিলিংসকে ইমপ্লিমেন্ট করতে পারে না, তখন বন্দী হয়ে যায়। যখন আমাদের 9টি প্ল্যানেট রাহু এবং কেতুর এক সাইডে বন্দী হয়ে যায়, তার মানে পাওয়ার এবং স্পিরিচুয়ালিটির আন্ডারে বন্দী হয়ে যায়, তখন তাদের রিফ্লেকশন কখনো ঘটতে পারে না। সেটাকেই কিন্তু কাল সর্পদোষ বলে। সব গ্রহগুলো এক সাইড হয়ে রাহু এবং কেতুর যে কোনো এক সাইডে হয়ে যাচ্ছে, যাকে বন্দি বানানো বলা হচ্ছে। এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, তুমি বন্দি হয়ে গেলে, খাঁচায় বন্দি, এখান থেকে বেরোবারও কিন্তু তালা রয়েছে। কি করে? দেখা গেল রাহু এবং মঙ্গল, আর এক সাইডে সব গ্রহ, আর লাস্টে কেতু। তাহলে এই যে কাল সর্পদোষ, মঙ্গল ভঙ্গ কাল সর্পদোষ। তাহলে আমার ঊর্জা, আমার লড়াই, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়েই কিন্তু এই কাল সর্পদোষকে আমি খণ্ডন করতে পারবো। আমি পূর্বেও যেটা বললাম, শনির 7.5 নিয়ে বলার সময়, আমাদের প্রত্যেকের জীবনে শনির 7.5 রাজযোগ, মৃত্যু ফলা যোগ যেমন আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্ট্রং কাল সর্পদোষ কিন্তু সচিন তেন্ডুলকারের আছে। যেমন আমি তোকে আগেই যেটা বললাম, শনির 7.5 ফেজ একটাও তার ছিল, এবং আংশিক কাল সর্পদোষ কিন্তু লতাজির আছে। লতাজিরও কিন্তু, যেটা আমি বলেছিলাম শনির 7.5 ফেজ ছিল, সেটা আশাজিরও যেমন ছিল। সুতরাং এই যে বন্দী হয়ে যাওয়া, যখনই আমি বন্দী হয়ে গেলাম, 42 দিন পর যখন স্পট ইমপ্লিমেন্টেশন ছক চেঞ্জ হচ্ছে, তখন সেই বন্দী দশা থেকে বেরোতে পারছি না, যতক্ষণ না রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছি। এই ক্ষেত্রে কিন্তু স্যার, এইটা তো একটা যোগ, এইটা নেগেটিভ নয়, না, এটা মারাত্মক নেগেটিভ। কাল সর্পদোষ মারাত্মক নেগেটিভ, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা হবে পুরো কিন্তু কেতু, রাহু
এবং মঙ্গলের কানেকশনে, যখন মঙ্গল থাকবে আর কি, বুধ থাকলে বুধ ভঙ্গ কাল সর্পদোষ, বৃহস্পতি থাকলে বৃহস্পতি কাল, রাহু কেতু মাস তার সঙ্গে যেটা থাকবে তার, হ্যাঁ মানে রাহু কেতুর সাথে যেই গ্রহটার মানে আমার সম্পর্ক স্থাপন হচ্ছে সেই কিন্তু চাবি, তার দ্বারাই কিন্তু আমি এই বন্দি দশা থেকে বেরোতে পারবো। কি করতে হবে? যদি কোনো কারণে শনি হয় তাহলে কিন্তু আমি ইলিগেল হয়ে যাচ্ছি বলে আমি কাল সর্পদোষের নেগেটিভ রিফ্লেকশন, লিগেলি অ্যাক্টিভ হতে হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গা, ডিসিপ্লিনের জায়গা। বৃহস্পতি হলে আমার নলেজই কিন্তু এই বন্দি দশা থেকে আমাকে বের করতে পারবে, বুধ হলে কিন্তু আমার বুদ্ধিমত্তা থেকে বেরোতে পারবো। বুঝতে পেরেছিস? এইটাই হচ্ছে ব্যাপার। এক একটা গ্রহ এক একটা যে সুতরাং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে। আমি আবার বলছি, মানুষ কেন যে আস্তে আস্তে এত মানে নিরক্ষর এবং মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে একটা রসাতলের সাবজেক্টে নিয়ে চলে যাচ্ছে জানি না। আমার ছকের মধ্যে আমার অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে, তাহলে হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্স এক সাইডটাতে পরিপূর্ণ হয়ে গিয়ে আরেক সাইডটা অফ হয়ে যাচ্ছে, যাকে বন্দি দশা বলা হচ্ছে। তাহলে কাঠ কয়লা পোড়াচ্ছি, শঙ্খধ্বনি দিচ্ছি, ঘন্টি বাজাচ্ছি, বা দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর কালীর মূর্তি, আমি কোন ঈশ্বরকে নেগেটিভ বলছি না, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিংকিংস, বাট যখন আমি তার সামনে কি কোনো যজ্ঞ করছি আর মনে করছি আমার হরমোনাল ফাংশন ঠিক হয়ে যাবে, তার মানে কতটা কুসংস্কারে আচ্ছন্ন আমরা, কতটা ভুলভাবে ব্যাখ্যা করছি অ্যাস্ট্রোলজিকে। তাহলে তো এই সাবজেক্টটা অ্যাস্ট্রোলজির সাবজেক্ট নয়। হাত দেখা যেমন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নয়, হ্যাঁ ওরা পদ্ধতি যেমন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নয়, তখন কাঠ কয়লা বা দেখা যাচ্ছে যে কোনো কিছু দামি দামি জিনিসপত্র দিয়েও যদি যজ্ঞ করি, মন্ত্রোচ্চারণ করি, আমার হরমোনাল যে নেগেটিভ ফাংশন একদিকটায় সে তার মানে কার্যকারিতা বহাল রেখেছে, নেগেটিভ আরেক সাইডটা অফ হয়ে গেছে, সেটা রিফ্লেকশন কখনো অফ হতে পারে না। মানুষ যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত, আমি আবার বলছি, কাল সর্প যোগ নয় দোষ। কাল সর্পে কোন রকমের আমি আমার কর্মের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে, মন্ত্রের মধ্যে দিয়ে, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে অফ করবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাল সর্প দোষের নেগেটিভ রিফ্লেকশনকে অফ করা যায় না। এবার তোকে জানার প্রয়োজন আছে, আমি আবার বলছি, আমি সচিনের নাম করছি, আমি লতাজির নাম করছি, আমি জেন্ট্রিক ববের নাম করছি, ফ্র্যাঙ্ক উইলিয়ামের নাম করছি। এদের প্রত্যেকের যেমন শনির সাড়ে সাথী ছিল, এদের প্রত্যেকের রাজযোগের জায়গা যেমন ছিল, মৃত্যু ফলা যোগ যেমন প্রত্যেকের ছিল, সেরকম কিন্তু কাল সর্প দোষও ছিল। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, তুই যদি এদের জীবনটা দেখিস, একদিকটা প্রচুর পেয়েছে, আরেক দিকটা হারিয়ে ফেলেছে। এবং তাই জন্যই কিন্তু লতাজি যখন লতাজি হয়ে গেছিলেন, বলেছিল এর পরের জন্মে আপনি নিশ্চয়ই আবার লতাজি হতে চান, বলেছিলেন এর পরের জন্মে আমি আর লতাজি হতে চাই না। ফ্র্যাঙ্কো লাইফটা পুরো, হ্যাঁ পার্সোনাল লাইফটা ড্যামেজ হয়ে গেল। ফ্র্যাঙ্কো উইলিয়াম দুনিয়া কাঁপিয়ে দিল, বউ ছেড়ে চলে গেল। জেন্ট্রিক বব না খেতে পেয়ে মরে গেল, মানে তার সন্তান, তার বাড়ির লোকজন, সে যখন লেজেন্ড হলো, পাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু নেই। ওই আমাদের মতন ব্যাপার, আমাদের লেজেন্ডরা এখন সকলকে পুজো করছি। মাংস খেকো সন্ন্যাসীটা মারা গেছিল স্বামীজি মারা যাবার পর, যেমন বলেছিল, সেই পত্রিকার নামটাও জানি, এখানে বললাম না। আজকে আমরা বলছি আমরা স্বামীজির মতো ঊর্জা চাই। স্বামীজিকে তো মারাত্মক অপমান করা হয়েছিল, জীবদ্দশায় মারাত্মক অপমান স্বামীজিকে করা হয়েছিল। তাহলে সেই জায়গাটাই কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভিটিটা অফ করা কেন প্রয়োজন? এক সাইডটা আমার পাওয়ারফুল হয়ে যাচ্ছে আর আরেক সাইডটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার তোর খুব কাছের একজন মানুষেরও কিন্তু কাল সর্প দোষ রয়েছে, কার? স্যার সুমন্তজি চৌধুরী। তাই জন্য তার ব্যক্তিগত জীবনটা নীল, তার কোনো বন্ধু নেই, তার কোনো বিশ্রাম নেই, তার কোনো স্বপ্ন নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই, তার কোনো মায়া নেই, শুধু কর্ম রয়েছে। এটা তো ঠিক নয়, এটা একদম ঠিক নয়। কিন্তু আমি যদি কখনো কোনোদিন, আমি নর্মালি বলছি, আমি কিভাবে মরবো আমি অনেক আগেই বলে দিয়েছি। আমি যদি কোথাও যদি বাড়িতে মরেও পড়ে থাকি, কেউ দেখার নেই, আমারও রয়েছে। আবার এক সাইডটা কিন্তু মারাত্মক রিফ্লেকশন পজিটিভ হয়ে রয়েছে। তো তুই তো আজকেও দেখলি বা আগেও দেখেছিস, হাই প্রোফাইল মানুষেরা স্যার স্যার বলে এসে পা ছুটছে। এমনি এমনি তো আজকালকার দিনের মানুষেরা
হ্যাঁ, আপনি বলে সম্বোধন করে না, তুই তুকারি করে সেখানে পা ছুটছে, তাহলে এক সাইডটা যত আলোকিত হয়ে যাচ্ছে আরেক সাইডটা অন্ধকার হয়ে যাচ্ছে। সচিন তেন্ডুলকার একসময় বলেছিল, আমি ব্যক্তিগত জীবনটা কিন্তু সামলাতে পারবো না তার স্ত্রী অঞ্জলিকে যদি তুমি না সামলাও। এবং যেদিনকে তিনি রিটায়ারমেন্ট নিয়েছিলেন তিনি বলেছিলেন যে পার্টনারশিপ হিসাবে তার স্ত্রীর কি স্যাক্রিফাইস ছিল, তাই জন্য বেঁচে গিয়েছিল। কিন্তু তাই জন্য বেঁচে গিয়েছিল। আমি তোকে এমন অনেক নাম করতে পারি যাদের একদিকটা পুরো অন্ধকার, না পাওয়া, ফাঁকা। বুঝতে পেরেছিস? ফাঁকা একটা মানুষ, তার কোনো জৈবিক চাহিদা থাকবে না, তার শুধু স্যাক্রিফাইস থাকবে, প্রাপ্তির জায়গা থাকবে না। যদি আমি আমাকে দিয়ে দেখি, কিন্তু ওই যে বললাম গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই বলে ওই রিফ্লেকশনটা আমাকে জিততে হবে, কর্ম করতে হবে, আমাকে ফাটিয়ে দিতে হবে। আমার দরকার নেই আজকে আমার এমন লিভারের অবস্থা, পেটের অবস্থা, এইটুকু বেশি খেতে পারি না, কিন্তু কাজ করতে হবে, কাজ করতে হবে। আজকে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 3 লাখ টাকার গাড়ি কিনে আমাকে 13 লাখ টাকার গাড়ি কিনতে হবে, মূল্যহীন বুঝতে পারছি, কিন্তু জিততে হবে নেশা। আমি যখন কোনো চেম্বারে যাব, চেম্বারের সামনে যেন লোকের লোকারণ্য হয়ে যায়, কোনো মানেই হয় না, দুজন এলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু নেশা, তার জন্য যা করতে হয় তাই করব। তো কোনো আইডিয়া আছে? আমি যখন বহরমপুর চেম্বারে যাই, যে কোনো চেম্বারে, তুই একটিবার খবর নিয়ে দেখবি, আমার কলকাতায় যেখানে থাকি সেখান থেকে বহরমপুর চেম্বার 5 ঘন্টা, সেখানে গেলাম, 1 কাপ চা খেতে খেতে প্রেডিকশন করি, তারা বলে রেস্ট নিন, রেস্ট নিন, রেস্ট নিন। ইভেন আমার পাল্লাই পরে আমার ছায়া সঙ্গী পর্যন্ত কোনো বিশ্রাম নেই। দিনের শেষে বুঝতে পারি বেকার, আমি কিন্তু বুঝতে পারি, কিন্তু আমি মানে কিছুক্ষণের জন্য মনে হয় এগুলো কার জন্য করছি, কিসের জন্য করছি, কিসের জন্য করছি, কার জন্য করছি, এগুলো তো মূল্যহীন। আমার তো মূল্যহীন। আজকে আমার প্রত্যেকদিন মানে আমি যদি গাড়ির পেট্রোল বা ডিজেল ছাড়া আমার ওই 100-150 টাকা লাগে, কিন্তু জিতবো, কিন্তু আমি জিতবো, কোনো সফলতা নয়, কিন্তু আমার জিতবো। তাহলে এইটা কাল সর্বদোষের নেগেটিভ রিফ্লেকশন। তাহলে একদিকটা বেড়ে যাওয়া, একদিকটা কমে যাওয়া, বুঝতে পেরেছিস? সুতরাং এইটা কিন্তু সুস্থ জীবন নয়। তাই জন্য রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই অবশ্যই করা, অবশ্যই ব্যালেন্স করার জন্য। আমি ঘরে এলাম, আমার বউ বললো গরম মাছের ঝোল ভাত করে দিয়েছি, এই জীবনটা আমার এই জীবনের চাইতে তো অনেক ভালো, কিন্তু আজকে বউ তো বউ বাদ দিয়ে একটা চাকর আমার সাথে থাকতে পারবে না। তার কারণ কি? আমি আগেও বলেছি, মানে আমাদের কালপুরুষ, আমাদের কাল সর্পদোষ কিন্তু মারাত্মকভাবে আইডেন্টিটি ক্রাইসিসও সৃষ্টি করে, মারাত্মকভাবে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে এবং স্ক্যাটারিং করায়, এবং মানে ওই 3rd হাউসের কেতুর রিফ্লেকশন ক্রিয়েট করে কি, আমি যে ধরনের সাধারণ মানুষ বুঝতে পারবে না। আপনি 4:30টার সময় ঘুম থেকে উঠলেন, বাড়িতে এলেন 11টা, আবার 3টে পর্যন্ত কেন স্টাডি করতে যাচ্ছেন? একজন আমার বাড়িতে যদি কেউ থাকে সে তো বলবে কিসের জন্য আপনি স্টাডি করতে যান, আপনি এতক্ষণ ধরে অ্যাস্ট্রোলজি ঘেটে এলেন, কিন্তু ওই যে যদি স্টাডি না করি তাহলে কালকে তো ডু অর ডাই সিচুয়েশনে খেলতে পারবো না, লাইভ অনুষ্ঠানে বসে বলতে পারবো না এই তোমার এইটা এই তিল আছে ওই তিল আছে। কি স্যার আপনি ভগবান? মানুষ আমাকে ভগবান ভাবছে, তার পেছনের যে লড়াই, তার পেছনে যে চোখের জল, তার পেছনে যে ঘাম, তার জন্য তো অধ্যাবসায়ের প্রয়োজন। বারবার পরিশ্রম বলছিস কেন? অধ্যাবসায়। কেননা আমি কালো অক্ষরগুলোকে গ্রিপে না করতে পারলে সেইগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, হ্যাঁ, প্র্যাকটিক্যাল মানে ফিল্ডে। তাহলে তার জন্য এটা কিন্তু একটা নেশার জিনিস। রাত্রিবেলায় আমার ঘুম আসে না, তুই বিশ্বাস করবি না, কোনোদিন আমি হয়তো একটু ঘুমিয়ে পড়ছি, আমি ঘুমিয়ে পড়ছি কেন? তাহলে কি আমি শেষ হয়ে গেলাম? এটা কিন্তু কালসর্পদোষের মারাত্মক নেগেটিভ রিফ্লেকশন। তুই বিশ্বাস করবি না, সারাদিন আমি জেগে ঘরের মধ্যে রয়েছি, সারাক্ষণ কাজ করে যাচ্ছি, আমি 10 মিনিটের জন্য চোখ বন্ধ করলে আমি কি শেষ হয়ে গেলাম? এবং কতটা ছোঁয়াচ্ছে আমার যিনি আমাদের মানে ছায়া সঙ্গী, তার এই রিফ্লেকশন এখন চলে এসছে। কোনদিন ছুটি, আজকে ছুটি, আজকে কোনো কাজ নেই, আমি কি শেষ হয়ে গেলাম? এই মানসিকতাটা চলে এসছে আমার স্টুডেন্টের অনেকের মধ্যে। 10 মিনিট রেস্ট নিচ্ছি কেন? আমি কি শেষ হয়ে গেলাম? বলছো জেগে বসে রয়েছি, কোনো কাজ নেই, ঘুম পাচ্ছি, ঘুমোচ্ছি না, কেন ঘুমাবো? আমার তো অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি, কি কাজ বাকি বুঝে উঠতে পারছি না। সুতরাং এটা একটা মারাত্মক নেগেটিভ রিফ্লেকশন কালপুরুষ, মানে আমাদের কাল সর্পদোষ। তারপর প্রশ্ন কর, তাড়াতাড়ি প্রশ্ন কর। তাহলে আমাদের তো বিভিন্ন প্রকার কালসর্পদোষ আছে, সেক্ষেত্রে অনন্ত কালসর্পদোষের ইম্প্যাক্ট হচ্ছে 1 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘরের মধ্যে। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, আমাদের 1 নাম্বার ঘর মানে স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমাদের অস্তিত্বটা বেড়ে উঠছে। তাহলে সেই অস্তিত্বের জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যায়।
তোর এবং আমার মধ্যে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সঠিক মতন হয় না। আইডেন্টিটি ক্রাইসিসের জন্য কি হয়ে যায়, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কখনো থাকে না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখা গেল সময় এবং সমাজ অনন্ত কাল সর্বদোষ রয়েছে। দেখা গেল একটা ছোট্ট ব্যাপার, একজন সরি বললেই হয়ে যায়, ও সরি বললো না, ওর বড় সরি বললো না, তার ফলে আস্তে 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 সেপারেশনের জায়গায়, ডিভোর্সের জায়গায় চলে গেল। আমি শর্টে বলছি যেহেতু অনেক, বুঝতে পেরেছিস? তাই জন্য এই কাল সর্প দোষকে অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন। কোন রকমের মন্ত্র গাও, পাই দাও বা এমনি হয়ে যাবে তা নয়। স্যার, কুলিক কালসর্পদোষ, কুলিক কাল সর্পদোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড হাউস এবং 8 হাউসের কানেকশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, অর্থনৈতিক ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যায়, দৃষ্টিভঙ্গির ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যায়, সঞ্চয়ের ড্যামেজের জায়গাটা লক্ষ্য করা যায়। এবং আমি ফাটকাতে দেখা যাচ্ছে 10,000 টাকা দিলাম, 10,000 টাকা হারিয়ে ফেললাম, 20,000 টাকা দিলাম, 10,000 টাকাও তুলতে হবে, আরো 10,000 টাকা, 20,000 টাকাও হারিয়ে ফেললাম। আমার একজন স্টুডেন্ট আছে মালদার, সেম জিনিস, মারাত্মক ডেঞ্জারাস। আমি আমার অর্থহানি করে ফেলছি আস্তে 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 আস্তে, আমি বুঝে উঠতেও পারছি না, সাইলেন্টলি কিন্তু আস্তে আস্তে আমাকে ধ্বংসের মুখে নিয়ে চলে যাচ্ছে। আমার চিন্তাধারাটাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। চিন্তাধারার মধ্যেও কিন্তু লড়াই, সংঘর্ষ, ফাইট থাকছেই না। চটজলদি কিভাবে সফল হতে পারবো, আমার যে প্রবলেমগুলো চটজলদি কিভাবে প্রবলেম সলভ করতে পারবো, সেই জায়গাটা বুঝতে পেরেছিস? তাহলে বাসকী কালসর্পদোষ কি? বাসকী কালসর্পদোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। বাসকী কালসর্পদোষ যার থাকে, আমি যদি 3-9 কানেকশন লক্ষ্য করি, প্রথমত 3 নম্বর এবং 9 নম্বর ঘর দ্বারা, 3 নম্বর ঘর দ্বারা হচ্ছে আমার এখনকার সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টর, লড়ার লিখন, সংযোগের একটা প্রয়োজন, কিন্তু সংযোগ কখনো তোমার জীবনে আসবে না, মানে লাক কাজ কখনো করবে না, কর্মই আলটিমেট শেষ কথা হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 9 নম্বর ঘর মানেও কিন্তু সারা জীবনের যে লাক ফ্যাক্টরের জায়গাটা, 3 নম্বর ঘরের ড্যামেজ যখন হয়ে যাবে, আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা কিন্তু কিভাবে ডিক্রিজ করে যাবে, নেগেটিভ হয়ে যাবে, মানসিকতা মনোভাবের জায়গাটা পজিটিভ ভাবে রিফ্লেক্ট করবে না। শঙ্খপাল কালসর্পদোষ সম্বন্ধে একটু বলেন। শঙ্খপাল কালসর্পদোষ যেটা লক্ষ্য করা যায়, 4, 5, 6, 7, 8, 9, 10, 4 এবং 10কে হিট করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সঞ্চয় কখনো হতে চাইবে না। এবং 4 নাম্বার ঘরের রিফ্লেকশন বড় মারাত্মক। আগেই বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে কি হচ্ছে, আমি 30% নাম্বার পাওয়ার মতন করলাম, এদিকে দেখা যাচ্ছে আমি কি 90% পাবো, তাই জন্য হে মা পাই দাও, অলিক কল্পনার জায়গা। এবং মায়ের সাথে রিফ্লেকশন কিন্তু সঠিক থাকে না, এবং সাংসারিক জীবনের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 4 এবং 10 নম্বর ঘর দ্বারা কি বলেছি, 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1, 7, 10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরের ক্ষেত্রের জায়গাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, সেখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্টেবিলিটি কখনো কিন্তু প্রদান করে না। সে তুমি কোটি টাকা ইনকাম করো কি লাখ টাকা ইনকাম করো। পদ্ম কালসর্পদোষটা কি স্যার? না, প্রথমে হচ্ছে পদ্ম কালসর্পদোষ, তারপর মহাপদ্ম কালসর্প। পদ্ম কালসর্পদোষের রিফ্লেকশন যেটা হচ্ছে, প্রথমত আমার বুদ্ধিকে সঠিক মতন আমি ইমপ্লিমেন্ট করতে পারি না, বুঝতে পারছিস? প্রথমত আমার বুদ্ধিকে যখন সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি না, কেননা 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমাদের সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সন্তানের জায়গা। 5 এবং 11 এর কানেকশন, 11 মানে হচ্ছে কর্মফলের জায়গা। আমি যদি 5%, 10%, 15% সফল হচ্ছি, সেই সফলতাকে আমি আর ইমপ্লিমেন্ট করতে পারছি না। আমি এইটুকু সফল হয়ে রয়েছি, মাসে 20,000 চলছি, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে পারছি না, সন্তানের সাথে কানেকশন সঠিক মতন কিন্তু হয় না, বুঝতে পেরেছিস? তারপর মহাপদ্ম কালসর্পদোষ যদি দেখা যায়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। 12 এবং 6 কানেকশন ক্রিয়েট করছে, সুতরাং তোকে মাথায় রাখার প্রয়োজন আছে, শত্রু সংখ্যা বৃদ্ধি করতে পারে, শত্রুরা তোর ক্ষতি করতে পারে ফার্স্ট। এছাড়া দেখা যাচ্ছে যে আমি একটা বিজনেস করছি, আমার আরো বড় বিজনেস চাই, ঋণ করে ফেললাম। আমার কাছে এরকম অনেকে রয়েছে যারা দেখা যাচ্ছে কোটি কোটি টাকার বিজনেস করছে, কোটি কোটি টাকা তাদের ঋণ। তাহলে ঋণ আমার জীবনের মধ্যে থাকবেই, ঋণ জড়িয়ে থাকবে, শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং 6 এবং 12 কানেকশন কিন্তু যদি রাহু পজিটিভ হয়, এক্ষেত্রে
তাহলে দেখা যাচ্ছে আমি বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি কাজ করি, অর্থাৎ বিদেশি কোম্পানিতে যদি কাজ করি, ঠিক আছে, কিন্তু আমি যেখানে জন্মেছি সেখানে সঠিক মতন কাজ করতে পারবো না, মাতৃপ্রভাব বা মাতৃভাষা রিলেটেড কাজ করতে পারবো না। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে, আইডেন্টিটি ক্রাইসিস, মানে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যার তাহলে তক্ষক কালসর্পদোষটা একটু বুঝিয়ে। তক্ষক কালসর্পদোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তক্ষক কালসর্পদোষ যদি কখনো থাকে, 7-1 কানেকশন, বিবাহিত জীবন কখনো ভালো হয় না। তক্ষক কালসর্পদোষ যখন সৃষ্টি হয় তখন বিবাহিত জীবন কখনো ভালো হয় না, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কখনো ভালো হয় না, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু কখনো ভালো হয় না, পার্টনারশিপ ব্যাপারটাই ভালো, পার্টনারশিপ জায়গাটাই ভালো হয় না। তার কারণ আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আমি যেটা করছি সেটাই ঠিক, অ্যাডজাস্ট করতে একটা পার্টনার, ওই জন্য হ্যাঁ পার্টনার, ওটা তো জীবনের সবচেয়ে বড় ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায়। কর্কটক কালসর্পদোষ সম্বন্ধে একটু বলুন। কর্কটক বা কর্কট কালসর্পদোষ যেটাকে বলা হয় খুব খারাপ জিনিস, আচ্ছা, ভীষণ খারাপ জিনিস। মানে একটা সাধারণ রোগগ্রস্ত হয়ে যাবার জায়গাটা, বা দেখা যাচ্ছে অহেতুক সন্দেহ করছি, অহেতুক সন্দেহ। আমি বাড়ি ফিরছি, বললো শুনুন তো তোর বউকে দেখলাম আজকে কি বেরোলো। আমি বউকে জিজ্ঞাসা করলাম না বউ কোনো ভুল করেছে কি ঠিক করেছে, মনের মধ্যে বউকে গিয়ে অহেতুক দেখা গেল স্পর্শকাতর জায়গায় হিট করে ফেললাম। আজকালকার বিবাহিত জীবন ভাঙছে কিন্তু বেশিরভাগ সেই কারণের জন্য। বুঝতে পেরেছিস, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা ড্যামেজ লক্ষ্য করা যায়। বুঝতে পেরেছিস, এইটা মারাত্মক নেগেটিভ জায়গা। কিন্তু স্যার তাহলে শঙ্খচূড় কালসর্পদোষটা কেমন? শঙ্খচূড় কালসর্পদোষ সবচেয়ে বড় কথা উচ্চ শিক্ষায় বাধা দিতে দেয়। দ্বিতীয় কথা যেটা, ধর্মকে সঠিক মতন ইমপ্লিমেন্ট আমরা কিন্তু করতে পারি না। ধর্মকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারি না, পিতৃপ্রভাব কখনো পজিটিভ হয় না, সঠিক গুরু টিচার পথপ্রদর্শকের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় না, বা বাবার সাথে সম্পর্ক কিন্তু কখনো ভালো হয় না, এবং সার্বিক অর্থে লাক ফ্যাক্টরের জায়গাটা কখনো পজিটিভ হয় না। তো স্যার ঘাতক কালসর্পদোষ সম্বন্ধে একটু বলেন। ঘাতক নয়, ঘাতক। ঘাতক। আচ্ছা, যদি ঘাতক কালসর্পদোষ জায়গাটা লক্ষ্য করা যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ঘাতক কালসর্পদোষ এমন একটা দোষ, যেই দোষটা কিন্তু 10th হাউসকে মানে কানেক্ট করছে, 4th কানেক্ট করছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের জীবনের যে 11টা দিক, 12 নম্বর ঘর ব্যয়ের স্থান, 11টা দিককে না নড়বড়ে করে যায় এবং কনফিউশনের জায়গায় নিয়ে চলে যায়। যেমন যদি খুব ভালো মতন দেখা যায় ব্যাঘাত যোগ সৃষ্টি হওয়া বা আলক্ষী যোগ সৃষ্টি হওয়া, তার মানে চারিদিক থেকে আমাকে ঘিরে ধরছে। যখন ঘাতক মানে এই কালসর্পদোষ সৃষ্টি হয় তখন চারিদিক থেকে কিন্তু আমাকে ঘিরে ধরে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তখন এমন অনেক কিছু যেটা আমার ভেতরে রয়েছে বাইরে প্রকাশ করতে পারছি না, বাইরে কিন্তু প্রকাশ করতে পারছি না, এবং ভুল বোঝাবুঝির জায়গা, এবং অনেক সময় ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যাওয়া। আমি যেভাবে দেখছি আলটিমেট সেটাই শেষ কথা নয়। বুঝতে পেরেছিস, আলটিমেট দেখা যাচ্ছে, যেমন আমার আজকে একটা স্টুডেন্ট এসেছিল, তোর মেয়ে আসেনি বলে চিৎকার করলাম, বললো আজকে সকালবেলাতেই ও ঘুম থেকে উঠে শরীর খারাপ। হয়তো এমনও হতে পারে, মারাত্মক শরীর খারাপ হতে পারে। তাহলে বাইরে থেকে দেখেই একটা মানুষকে, হ্যাঁ, চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে মন তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিন চল। বাইরে সোমাকে বাইরে থেকে দেখে হ্যাঁ মেয়েটা কত ভালো, দেখা গেলো ভীষণ দজ্জাল টাইপের। আজকালকার মেয়েদের মধ্যে তো লক্ষ্য করা যায়, যদি মেয়েদের নিয়ে কোনো খারাপ কথাই মেয়েরা মা, কিন্তু এই যে বাইরের যে চাকচিক্য দেখে, বাইরের আবরণটা দেখে যে বিচার করছে, এটা মারাত্মক ঘাতক, মারাত্মক নেগেটিভ। কিন্তু মানে যাকে তুমি বিশ্বাস করছো বাহ্যিক দিক থেকে, সে যখন তোমাকে হিট করবে, তোমাকে শেষ করে বেরিয়ে যাবে। সেটা তোমার দৃষ্টিভঙ্গি হতে পারে, সেটা তোমার মানসিকতা মনোভাবের জায়গাটা হতে পারে, সেটা তোমার কর্মের জায়গা হতে পারে। দূর, এখানে তো কোনো রকমের সিসিটিভি ক্যামেরা নেই, আমি টেবিলের নিচ দিয়ে চুরি চামাটি করি, ধরা পড়ে গেলাম, ক্রাইম ডাজ নট পে। বিষধর কালসর্পদোষ কি? বিষধর কালসর্পদোষ যদি থাকে, কর্মফলের জায়গাটা ড্যামেজ। বিষধর কালসর্পদোষ যদি থাকে, বন্ধুত্বের জায়গাটা ড্যামেজ। বিষধর কালসর্পদোষ যদি থাকে, তাহলে ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিষধর কালসর্পদোষ যদি থাকে, তাহলে আমি কখনো সফলতাকে ত্বরান্বিত করতে পারবো না। 50,000 টাকা ইনকাম করছি, 50,000 টাকা, কোনদিন 60,000 টাকা ইনকাম করতে পারবো না। লাস্ট এবার একটাই, সেটা হচ্ছে শেষ নাগ কালসর্পদোষ। শেষ নাগ কালসর্পদোষ মারাত্মক নেগেটিভ।
এইটা অনেকেই কিন্তু, আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না। অর্ঘ্য খুব ভালো ছেলে, আমি তোকে মানে এক্সাম্পল দিচ্ছি বলে খারাপ ভাবিস না। অর্ঘ্য খুব ভালো ছেলে, দেখা যাচ্ছে ওর মতন ভালো ছেলে হয় না, ও ওর মতন করে রয়েছে। দেখা যাচ্ছে সঙ্গদোষে লোহা জলে বাসে বা হোয়াট এভার, যে কারণের জন্যই হোক, তুই এমনিতেও যদি দেখিস, দেখা গেল হঠাৎ করে দেখা গেল যে অর্ঘ্য, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা কেউ খারাপ ভাবে নেবে না, কারোর সাথে শ্লীলতাহানি করলো। দেখা গেল কাউকে সে দেখা যাচ্ছে রেগে গিয়ে মারলো, বা কাউকে দেখা যাচ্ছে সে রেপ করে দিল। যেমন আমরা একটা ঘটনা শুনেছিলাম, একজনের কিডনির প্রবণতা, সারাদিন সে ডাক্তারখানায় ছিল, পশুর ডাক্তারকে যখন রেপ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, রাজ্যের বাইরে, অনেক বছর আগেকার ঘটনা। সেই মেয়েটার কাহিনীটা, সেই ছেলেটা রাত্রিবেলায় হঠাৎ করে 3 না 4 জন মেয়েটাকে রেপ করেছিল, তাদের মধ্যে একজন ছিল। তাহলে প্রথম থেকে কি রাত্রিবেলা থেকে সে চিন্তা করেছিল? তা নয়, সাডেনলি ক্রাইম করে ফেলা, অকস্মাৎ ক্রাইম করে ফেলা, বুঝতে পেরেছিস? দেখা গেল আমি রেগে গেলাম, রেগে গিয়ে আমার কোনো খেয়াল নেই, মাথার মধ্যেই ডান্ডিটা মেরে দিলাম। মাথার মধ্যে ডান্ডি মারলে মরে যাবে সেটা আমি জানি, অকস্মাৎ ক্রাইম করে ফেলা। আর সবচেয়ে বড় কথা, এই কাল মানে আমাদের যদি কালসর্প দোষকে দেখা যায়, তাহলে কিন্তু আমি এমন কোনো ক্রাইম করলাম, দেখা গেল জেলখানায় চলে গেলাম, বা দেখা যাচ্ছে আমার মানসিকভাবে এত বিকারগ্রস্ত হয়ে গেলাম, মানসিক হাসপাতালে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা খুব খুব খারাপ জিনিস। এইখানে কিন্তু ক্রাইমটা আমি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য করছি, এবং যেটা করার কোনো জায়গাই নেই সেটাই করে ফেললাম। তো স্যার আলটিমেটলি স্যার, আপনি তো আপনার মধ্যে তো এই সমস্ত কোনো কিছু নেই। দেখেন আমার একটা স্টুডেন্টের সাথে এরকম অনেক সন্ন্যাসীর আমি দেখেছি, এখন শুনতে খারাপ লাগবে, দেখো তার সাথে শ্লীলতাহানি করলাম। স্যার আপনি মানে হঠাৎ ক্ষণিকে অবাস্তব মনে হবে, ক্ষণিকের একটা হঠাৎ করে আমার মধ্যে কামনা জেগে গেল। অনেক বড় বড় সন্ন্যাসীদের তো জীবনে ঘটেছে। যেটা দাঁড়াচ্ছে আমাদের সময় হাতে একদম নেই, সেটা হচ্ছে কালসর্প দোষ থাকলে অবশ্যই রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে এটাকে সঠিকভাবে মানে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট করতে হবে, কিন্তু হাতে স্টোন পরে যোগ্য করে, বা মনে করো ওই আমাদের ওই কি বলবো, ওই লাল ওই আমাদের লাল সালুর মধ্যে পান পাতা এইগুলো রেখে পরে এরকম করে হবে না। প্রপার অর্থে কিন্তু হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করা প্রয়োজন। তো স্যার আজকে একদম সময় নেই, আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করতে হবে। তো এটুকুই বলবো, কালসর্প দোষ সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম ধারণা ভুল থেকে থাকে বা কোনো রকম জ্ঞান না থেকে থাকে, কালসর্প কিন্তু একটা দোষ, কালসর্প কোনো যোগ নয়, কালসর্প দোষ। এবং সুতরাং এবং আমি সচিন তেন্ডুলকর এবং আমার জীবন নিয়েও বললাম যে মানুষের জীবনের একটা দিক অন্ধকার হয়ে যায়। এটাকে সেক্ষেত্রে কেউ যদি স্যাক্রিফাইস করে, আমি বাঁচলাম, স্যাক্রিফাইস না করলে কিন্তু তলিয়ে যায় একদিকটা মানে অপ্রাপ্তির জায়গা থেকে যায়। তো যাই হোক, আই থিঙ্ক কালসর্প দোষ সম্বন্ধে আপনাদের সকলেরই ধারণা অনেকটাই ক্লিয়ার এখন। তো আজকে এখানেই আমরা শেষ করব এবং ধন্যবাদ।